প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ডক্টর তপন কুমার মণ্ডল, পিজি সেকেন্ড সেমিস্টারের EC1 অর্থাৎ যে ইলেকটিভ কোর্সটি পাঠ্য করা হয়েছে তার বিষয় হচ্ছে গবেষণা পদ্ধতি বিজ্ঞান সম্পর্কে একটি অধ্যয়নপত্র, যাকে রিসার্চ ম্যাথোডোলজি বলা হয়। আর পিজি ফোর্থ সেমিস্টারে CC13 অর্থাৎ ত্রয়োদশ পত্রে যে বিষয়টি আছে সেটি হলো এই গবেষণা পদ্ধতি অধ্যয়নের পর একটি সম্পূর্ণ গবেষণা প্রকল্প নির্মাণ কাজ, অর্থাৎ একটি ডিজার্টেশন প্রকল্প। সুতরাং এই দুটি সেমিস্টারকে সামনে রেখে আমার এই আজকে একটি কম্বাইন ক্লাস, যেখানে আমরা জানতে পারব একটি গবেষণা কর্ম সম্পন্ন করতে হলে তার যে একটি রূপরেখা নির্মাণ করতে হয়, সেই রূপরেখার অন্তর্গত বিষয়গুলি কী থাকে এবং তার ভিত্তিতে কীভাবে সেই গবেষণা কর্মটি রূপরেখা নির্মিত হবে, বিজ্ঞানসম্মতভাবে, তারই একটি উত্তর অন্বেষণ। সুতরাং আমাদের প্রথমেই প্রশ্ন হচ্ছে রিসার্চ ডিজাইন বা গবেষণা পদ্ধতি রূপরেখা বলতে আমরা কী বুঝি। তারপর সেই রিসার্চ ডিজাইনের মুখ্য বিষয়গুলি কী, রিসার্চ ডিজাইনের কটি ধাপ আছে, সেই রিসার্চ ডিজাইনকে কীভাবে বিজ্ঞানসম্মতভাবে রচনা করতে হয় এবং সেটি করতে গেলে যে সমস্ত প্রশ্নগুলিকে সামনে রেখে অগ্রসর হতে হয়, সেই সম্ভাব্য প্রশ্নগুলি বা কী। একজন গবেষক তার গবেষণা কর্মের ভিতর দিয়ে কি করতে চায় এবং কিভাবে করতে চায়, এই বিষয় দুটি রিসার্চ ডিজাইনের মধ্যে আলোচ্য বিষয়। রিসার্চ ডিজাইন আসলে গবেষণা কর্মের একটি পূর্ব পরিকল্পনা, যার ভিতর দিয়ে গবেষক তার গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত একটি কর্মসূচি বা রূপরেখা তৈরি করতে পারে। একটি গবেষণার পরিকল্পনা, তার গঠন, তা সম্পন্ন করার কৌশল, এই সব বিষয়গুলিকে একত্রে রিসার্চ ডিজাইন বলা হয়ে থাকে। তথ্য সংগ্রহ, তথ্যের বিন্যাস, তথ্যের বিচার বিশ্লেষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি রিসার্চ ডিজাইনেরই অন্তর্গত। এই রিসার্চ ডিজাইন সম্পর্কে বলা হয়ে থাকে, দ্য রিসার্চ ডিজাইন ইজ বেসিক্যালি এ ওয়ার্কিং প্ল্যান অথবা ব্লুপ্রিন্ট ফ্রম বিগিনিং টু দি এন্ড অফ এ রিসার্চ স্টাডি ইনভলভিং কালেকশন, মেজারমেন্ট অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা। সুতরাং এই রিসার্চ ডিজাইনের বিবেচ্য বিষয়গুলি কি, প্রশ্নের আকারে বলতে হয়, এক, কোন মুখ্য প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তর আমাদের অন্বেষণ বা খুঁজতে হবে। দুই, সেই মুখ্য প্রশ্নটি কী কারণে বা কেন গুরুত্বপূর্ণ। তিন, সেই গবেষণায় কী ধরনের তথ্য আমাদের প্রয়োজন এবং প্রাসঙ্গিক। চার, সেই ডাটা বা তথ্য কী করে সংগ্রহ করা হবে। পাঁচ, সেই সংগৃহীত ডাটা বা তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ কীভাবে করা হবে। এই
প্রশ্নগুলি হচ্ছে রিসার্চ ডিজাইনের মুখ্য বিবেচ্য বিষয়। কোনো একটি গবেষণার পরিকল্পনা, অনুসন্ধানের গঠন সম্পর্কিত যে সিদ্ধান্ত, গবেষণার বিভিন্ন পর্যায়ে এবং পারম্পর্য রিসার্চ ডিজাইনের মধ্যে এই প্রশ্নগুলি কিন্তু নিহিত থাকে। রিসার্চ ডিজাইন তাই একটি সময় নির্দিষ্ট পরিকল্পনা এবং একটি গবেষণা কর্ম পরিচালনার কৌশলসমূহ নির্ধারণ করে। এই সব দিক থেকে লক্ষ্য রেখে রিসার্চ ডিজাইনের যে পঞ্চ সোপানের কথা বলা হয়েছে বা 5 স্টেপসের কথা বলা হয়েছে, সেগুলি হলো: 1, পারপাস বা উদ্দেশ্য; 2, প্রসেস বা কৌশল; 3, ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ; 4, ডাটা অ্যানালিসিস অর্থাৎ তথ্যগুলি বিশ্লেষণ; এবং 5 হচ্ছে কমিউনিকেশন অফ ফাইন্ডিংস অর্থাৎ এই যে সমস্ত বিষয়গুলি উদ্দেশ্য, প্রসেস, ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস করে এর মধ্যে একটি যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় তথ্যগুলোকে অন্বেষণ করা অর্থাৎ খুঁজে বের করা। কমিউনিকেশন অফ ফাইন্ডিংস, তাদের মধ্যে অন্তর্গত একটি সম্পর্ক সূত্র রচনা করা। কিন্তু এটি করতে গেলে সবসময় একজন গবেষক বিজ্ঞান সম্মতভাবে অগ্রসর হয়ে যেতে হবে, অর্থাৎ কার্য এবং কারণ সম্পর্ক সূত্র রচনা করেই গবেষণার সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে যেতে হবে। তাই এই রিসার্চ ডিজাইনের অন্তর্গত যে ভাবনা, সেটি কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে বিজ্ঞান নির্ভর। তাই এগুলোকেও আমরা সূত্রাকারে আলোচনা করতে পারি। যেমন 1, গবেষণার সমস্যার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, অর্থাৎ গবেষককে বিজ্ঞানসম্মত যুক্তির ভিত্তিতে ভাবতে হবে কিন্তু যে তার গবেষণার বিষয়টা কি হবে। যে কোনো বিষয় গবেষণার বিষয় হতে পারে না, তারও অন্তর্গত একটি বিষয় যেটি অন্বেষণ করা হবে তা হবে মৌলিক এবং বস্তুত গবেষকের বিজ্ঞান মনস্ক চিন্তার ফল, তা সে বিবরণধর্মী হোক অথবা ব্যাখ্যামূলক গবেষণা। অন্তত তার মনের মধ্যে একটি প্রশ্ন জাগবে বা একটা সন্দেহ জাগবে যে বিষয়টিকে সে একটি লক্ষ্যের অভিমুখে অর্থাৎ একটি লক্ষ্যকে সামনে রেখে গবেষণাটি করতে চায়। সেই বিষয় নির্বাচনও কিন্তু একজন গবেষকের বিজ্ঞান মনস্ক চিন্তারই ফল। 2, সমগ্র গবেষণা কর্মটি কিভাবে সম্পন্ন হবে, কিভাবে তথ্য সংগ্রহ করা হবে, কোন কোন বিষয় নিয়ে এক একটা অধ্যায় বিভাজন করা হবে, তাও কিন্তু একজন গবেষকের সেই বিজ্ঞান মনস্ক চিন্তার ফসল। 3, তথ্য সংগ্রহে কী কৌশল হবে তাও স্থির করা হলো গবেষকের বিজ্ঞান মনস্কতার ফল। যেমন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিষয়ভিত্তিক পাঠের তালিকা প্রস্তুত যদি করি, তাহলে আমাকে জেনে নিতে হবে সেই গবেষণার লক্ষ্যকে সামনে রেখে, বিষয়কে সামনে রেখে আমাকে কোথায় যেতে হবে, কোন গ্রন্থ খুঁজতে হবে, সেই গ্রন্থের অন্তর্গত বিষয়ে প্রসঙ্গটিকে যুক্তি দিয়ে খুঁজে বের করে দিতে হবে। অথবা লোকসংস্কৃতির ক্ষেত্রে যদি আমি
যখন অধ্যয়ন করব তখন অবশ্যই বলার অপেক্ষা রাখি না যে গবেষককে তা অন্বেষণ করতে হবে, ক্ষেত্র সমীক্ষার ভিতর দিয়ে যেতে হবে এবং কিভাবে সেই ক্ষেত্র সমীক্ষা সম্পন্ন করা হবে সেখানেও কিন্তু একটি যুক্তির ক্রম রচনা করে সেই ক্ষেত্রে কোথায় কোথায় কার কাছে কী ধরনের প্রশ্নের ভিত্তিতে তার উত্তর অন্বেষণ করতে হবে সেটিও কিন্তু একটি বিজ্ঞানসম্মতভাবে গবেষণা পদ্ধতি রচনার একটি কৌশল। এবং 4th সেমিস্টারে যে গবেষণা প্রকল্প নির্মাণ করার কথা বলা হয়েছে সেখানে এই কথাটিকে পরিষ্কার বলা হয়েছে যে গবেষককে বিজ্ঞানসম্মতভাবে গবেষণা প্রকল্প নির্মাণ করতে হবে। অর্থাৎ এক কথায় বললে দাঁড়ায় যে অপ্রাসঙ্গিক বিষয়, অপ্রাসঙ্গিক তথ্য, যা কিছু অপ্রাসঙ্গিক কোনো কিছুই এই অন্তর্গত গবেষণার বিষয় হতে পারে না। আর যা কিছু প্রাসঙ্গিক, যা কিছু গবেষণার উপযোগী তথ্য, সেগুলি যখন গবেষণার অন্তর্গত বিষয় হচ্ছে তখন নিশ্চিত রূপে বলা যায় যে তা বিজ্ঞানের কার্যকারণ সম্পর্কে ভেতর দিয়েই গবেষকের একটি আস্থা অর্জন করে সেগুলি এই গবেষণার উপযুক্ত তথ্য হিসাবে সংগ্রহ করে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার পর রচনা করা হচ্ছে। 4, সংগৃহীত তথ্য সেই গবেষণা সমস্যার সমাধানে তাই সহায়ক হবে এবং সেই লক্ষ্যেই তথ্য সংগ্রহ করা হবে এবং সেখান থেকেই সেই সমস্যার সমাধানের সম্ভাবনা লুকিয়ে থাকে। 5, সুতরাং এই সমগ্র গবেষণা কর্মটিকেই আমরা একটি রিসার্চ ম্যানেজমেন্ট বলতে পারি। অর্থাৎ কী গ্রহণ করা হবে আর কী বর্জন করা হবে তার সবটুকুই নির্ভর করছে একটি কৌশলের উপর ভিত্তি করে, আর সেই কৌশলের সাথে যুক্ত হয়ে আছে সেই গবেষণা কর্মটি বিজ্ঞান নির্ভরতা। 6, রিসার্চ ডিজাইনের মধ্যে গবেষককে স্থির করে নিতে হবে তিনি ঠিক কী ধরনের গবেষণা করতে চাইছেন। তার কাজ কি নিছক বর্ণনামূলক গবেষণা নাকি ব্যাখ্যা? বর্ণনামূলক গবেষণা যেমন লোকসাহিত্যের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো একটি বিষয় সেটা কি এবং কিভাবে লোকসাধারণের মধ্যে রয়েছে তা সে কোনো লোককথা বা কিংবদন্তি হতে পারে বা কোনো উৎসব পার্বণ ইত্যাদি হতে পারে। অর্থাৎ কি বিষয়টি কি এবং কিভাবে আছে সেটুকুই যদি গবেষণার বিষয় হয় তাহলে তাকে বলা হচ্ছে বর্ণনাধর্মী বা বর্ণনাপ্রধানী গবেষণা। আর এই বর্ণনাধর্মী গবেষণা তখনই ব্যাখ্যামূলক গবেষণায় পরিণত হয় যদি তা বিচার বিশ্লেষণের ভেতর দিয়ে, অর্থাৎ কিভাবে রয়েছে বিষয়টি এবং কেন রয়েছে, এই কেন প্রশ্নের উত্তর যখন বিচার বিশ্লেষণের মাধ্যমে গবেষণার মধ্যে লিপিবদ্ধ হবে তখন সেই গবেষণা বিবরণধর্মিতার পর অতিক্রম করে ব্যাখ্যামূলক গবেষণা এসে
উপনীত হবে। এবং বলা বাহুল্য তাতে জীবন বিশ্লেষিত হবে, একটি জীবনের সংস্কার, সংস্কৃতি, তার নানা দিক গবেষক তার মানসিকতা শুনতে বিশ্লেষণের মধ্যে দিয়ে সযুক্তি রচনা করবেন বলেই তাকেও বলা হচ্ছে বিজ্ঞান নির্ভর গবেষণা, যাকে ত্রয়োদশ পত্রে লেখা আছে বিজ্ঞানসম্মতভাবে গবেষণা প্রকল্প নির্মাণ করতে হবে। এখন এই রিসার্চ ডিজাইনের মধ্যে যে মুখ্য প্রশ্নগুলিকে রাখতে হয় গবেষণা প্রকল্পটি তৈরি করতে গেলে, সেগুলি কেমন? যেমন এক, কাজটির সুনির্দিষ্ট ক্ষেত্র কী এবং এই কাজ করতে গেলে কী ধরনের উপাদান জরুরি। সুনির্দিষ্ট ক্ষেত্র কী, অর্থাৎ বিষয় ধরেই সেই ক্ষেত্রটির উৎপত্তি হবে। কী ধরনের বিষয় তুমি নির্বাচন করেছো এবং তার ক্ষেত্রটা কী, এবং সেই ক্ষেত্র ধরে ক্ষেত্র সমীক্ষার এবং কী ধরনের উপাদান পাওয়া যায়। উপাদান মানে হচ্ছে উপকরণ। সেই উপাদান বস্তুগত হতে পারে, আবার পুস্তক নির্ভর বস্তুগত হতে পারে। কোনো লেখা হতে পারে, কোনো পুস্তক হতে পারে, আবার কোনো সরঞ্জামও হতে পারে, যার ভিত্তিতে আমি গবেষণা প্রকল্পটি নির্মাণ করতে চাই। এই যে ভাবনা, সেই সুনির্দিষ্ট ক্ষেত্রটি কী। দুই, গবেষণা কর্মটির উদ্দেশ্যটা কী। যে কাজটিকে নিয়ে গবেষণা করতে চাইছি তার উদ্দেশ্য কী, আমি কি দেখাতে চাইছি। সেই কাজটি করার ফলে যেটা উঠে আসবে, যে জ্ঞান উঠে আসবে, যে বিষয়টি উঠে আসবে, তা আমাদের জীবনের সাথে জড়িয়ে কি কাজে লাগে, সেটাও কিন্তু আজকে দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা করার একটা উদ্দেশ্য। তিন, প্রয়োজনীয় তথ্যের উৎস কী ধরনের উৎস, সেই যে তথ্যগুলি আমরা সংগ্রহ করব সেই তথ্যের উৎস কী হতে পারে। কোনো বয়স্ক মানুষ হতে পারে, বা কোনো লাইব্রেরি হতে পারে, বা কোনো সরকারি দলিল বা পুরনো পুঁথি। সেই উৎস গবেষণার বিষয়ের সাথে সম্পর্ক রেখেই আমাদের খুঁজে নিতে হবে কোন অঞ্চলে এই কাজ। বিষয়টি নিয়ে যখন ভাবা হচ্ছে তখন নিশ্চয়ই সে শিষ্ট সাহিত্যের গবেষণায় হোক অথবা লোক সাহিত্যের গবেষণা হোক, তার একটা পটভূমি থাকে বা প্রেক্ষাপট থাকে, অর্থাৎ একটা স্থানিক ভূগোল থাকে। সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। না রাখলে সেই গবেষণা শেকড়ের সন্ধান করা যাবে, অর্থাৎ সম্পূর্ণভাবে সেই গবেষণাকে ধরা যাবে। এই কাজের জন্য আনুমানিক কত সময় লাগে, অর্থাৎ এই যে ডিসার্টেশন পেপারটি আছে, এখন থেকে যদি চিন্তাভাবনা না করা যায় তাহলে নিশ্চয়ই সেই সংক্ষিপ্ত গবেষণা হলেও তাকে আমি সঠিক সময় তৈরি করতে পারব না। সুতরাং আমার হাতে সময় কত আছে, সেই সময়ের ব্যাপারটিও কিন্তু এর মধ্যে। কতটা পরিমাণ তথ্য সংগ্রহ করতে হবে আমাকে জেনে নিতে হবে এই বিষয়ের জন্য আমার তথ্য সম্পূর্ণ হয়েছে কি। সেটি গবেষণা প্রকল্প নির্মাণের কাজে
যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলে নেওয়া যেতে পারে, অথবা যদি সম্পূর্ণ গবেষণা কর্মটি সম্পর্কে গবেষকের ধারণা জন্মে যায়, তাহলে গবেষক নিজেই একসময় বুঝতে পারবেন যে গবেষণা করার উপযুক্ত তথ্য সংগ্রহ হয়েছে কি হয়নি, কিভাবে এই কাজে তথ্য সংগৃহীত হবে সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। কেমনভাবে তথ্যের বিশ্লেষণ হবে, তথ্যগুলিকে আমি বিশ্লেষণ করব কীভাবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যেতে পারে। এবং নয়, গবেষণার পদ্ধতির অ্যাপ্রোচ কী হবে। এবং 10, গবেষণা কর্মটি সম্পন্ন করতে হলে কী পরিমাণ খরচ হতে পারে, সেটিও কিন্তু গবেষণা প্রকল্প নির্মাণ পদ্ধতির মধ্যে এসে যায়। সুতরাং জানা গেল একটি গবেষণা সম্পন্ন করতে হলে যে একটা রূপরেখা তৈরি করতে হবে, এবং সেই রূপরেখার অন্তর্গত কিছু বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে, এবং সেভাবে যদি অগ্রসর হওয়া যায়, তাহলে যে গবেষণা আমরা সম্পন্ন করব তা বিজ্ঞান নির্ভর গবেষণা হয়েই আমাদের কাছে এসে হাজির হবে। একটা অনুমানের ভিত্তিতে কিছুটা প্রামাণিক তথ্যের ভিত্তিতে একটা সম্ভাব্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়ে যাবে, এবং একটা নিশ্চিত রূপেই মনে হবে যে হ্যাঁ, এই গবেষণা কর্মটি আমার যে উদ্দেশ্যটা সেই স্থানে এসে আমি হাজির হয়েছি। ধন্যবাদ।